আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে সাথে রয়েছে আমি শাকিল হাসান মৃদুল। আজকের ক্লাসটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য হলেও এই যে টপিকটা হচ্ছে কি ইংরেজ শাসনামল এবং পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, এই টপিকটা কিন্তু সকলের জন্যই কমন। ঠিক আছে, এই টপিকটা ইতিহাসের পাঠটুকু সকলেরই কি পরীক্ষায় এখান থেকে 1 মার্ক কমন আসে। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী ছাড়াও যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এখনও আরইউ গুচ্ছ এই পরীক্ষা দিবে তাদের জন্য কি এই পার্টটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাকে যদি স্পষ্ট শোনা যায় একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং ক্লাসটা সবাই একটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। আজকে আমরা খুব সুন্দর করে ইংরেজ শাসনামল পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি খুব সুন্দর করে শিখব। যে কনফিউশন প্রশ্নগুলো থাকে এগুলো আমরা কি শেষ করব। সবাই একটু দ্রুত সময়ের ভিতর কমেন্ট করে জানিয়ে দাও আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের মেনশন করে দাও। আজকের ক্লাসটা আমি প্রথমেই বলে নিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক হলেও এই টপিকটা থেকে সব সময় কি ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে, সবার জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। যাদের এই ইতিহাসের এই পাঠটুকুতে সমস্যা রয়েছে তারা সবাই এই ক্লাসটি করতে পারো। ঠিক আছে, এবং সামনে তোমাদের কি আরইউ গুচ্ছ পরীক্ষা আছে, এই পরীক্ষাতেও কি তোমরা আশা করি কমন পাবে। ঠিক আছে, সবাই একটু একটা করে ক্লাসটা শেয়ার করে দাও এবং আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা খুব অল্প সময়ের ভিতরে কি মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, পারুল আক্তারকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে তাহমিনা আক্তারকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। বাকিদের একটু মেনশন করে দাও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা খুব অল্প সময়ের ভিতরেই কি মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, অনেকেই দেখতে পাচ্ছি, বাকিরা একটু যুক্ত হয়ে যাও দ্রুত সময়ের ভিতরে। ঠিক আছে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম, একটু দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও। আমরা আজকের ক্লাসে কি এই ক্লাসটি সাজানো হয়েছে কাদের জন্য? ন্যাশনাল ইউনিভার্সিটি যে চ্যাম্পিয়ন কোর্সটা আছে আমাদের তাদের জন্য। কিন্তু এই টপিকটা থেকে আমরা জানি বরাবর সবসময় কি প্রশ্ন হয় ইতিহাসের এই টপিকটা থেকে। তো এইটা যারা কি রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং কি যারা বাকি অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, আমরা কি তাড়াতাড়ি কি শেষ করব। ঠিক আছে, এবং সুন্দর করে শিখব। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম যে আলোচনার টপিকটা আমরা আগে আমরা কি ইংরেজ শাসন আমলের যে বিষয়গুলো থাকে যে কোন জাতিগোষ্ঠী কোথা থেকে আসছে এইটা জাস্ট আমরা প্রথমে দেখব। ঠিক আছে, এইটা জাস্ট 1 মিনিটে আমরা দেখে ফেলবো, একটু যেন ভিজুয়ালাইজ হয় মাথায়। এর জন্য কি আমি একটু চিত্র দিয়ে দেখাতে পছন্দ করি এবং তোমাদেরও কি মনে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের পৃথিবীর মানচিত্র। জাস্ট 1 মিনিট লাগবে, তোমরা জাস্ট একবার দেখো যে কোন এলাকা থেকে এই উপমহাদেশে কারা এসেছিল। ঠিক আছে, এই উপমহাদেশে কোথা থেকে কারা এসেছিল। তো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, সেটাও কি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই হচ্ছে সেই ইউরোপ, যে ইউরোপ থেকে কি বাণিজ্য করার উদ্দেশ্যে এই উপমহাদেশে কি মানুষজনের আগমন ঘটে। উপমহাদেশটা কোথায়? উপমহাদেশটা হচ্ছে এই তো, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। তারপরে হচ্ছে কি মধ্যপ্রাচ্যের পরে হচ্ছে এই তো পাক ভারত উপমহাদেশ। এই উপমহাদেশে আসে হচ্ছে কারা? এটা হচ্ছে ইউরোপ। এটা হচ্ছে কি ইউরোপ, এই যে মহাদেশটা এটা হচ্ছে কি ইউরোপ। ইউরোপ থেকেই তো বণিকরা কি বাণিজ্য করতে আসে। ঠিক আছে, ইউরোপ থেকেই কি বণিকরা বাণিজ্য করতে আসে হচ্ছে কারা? এই ভূখণ্ড থেকে। এই ভূখণ্ড থেকে বাণিজ্য করতে আমাদের উপমহাদেশে আসে হচ্ছে কারা? ইউরোপিয়ানরা। তাহলে এই ভূখণ্ড থেকে প্রথম যারা আসে তারা হচ্ছে কারা? জলপথ আবিষ্কার করে। এইখানে আমরা একটা দেশ জানি কি পর্তুগাল। এই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এরাই হচ্ছে কি প্রথম এই যে এই দিক দিয়ে হয়ে কালিকট বন্দরে এসে পৌঁছায়। এই ভূখণ্ড থেকে কি প্রথম এই ভূখণ্ডে আসে হচ্ছে কারা? প্রথমে আসে হচ্ছে পর্তুগিজরা। তাহলে পর্তুগিজরা আসে কোন দিক দিয়ে? এই পথের জলপথ হয়ে। আগে সুয়েজ খালটা তো আমরা জানি হচ্ছে এইখানে, এই সুয়েজ খালটা তখন ছিল না, তখন এই দিক দিয়ে কি 1498 সালে প্রথম আসে কারা? ভাস্কো দা গামা এসে কি কালিকট বন্দরে আসে। তাহলে প্রথম আসে কারা? এই যে দেখো প্রথম আমরা কি ছকেও রেখেছি, আবার কি এখানেও আমি কি চিত্র দিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথম আসে হচ্ছে কারা? দেখো আমি চিত্র দিয়ে দেখাচ্ছি সুন্দর করে, যেন এই টপিকগুলো আমাদের কখনো কি ভুল না হয়। আর পর্তুগিজরা প্রথম আসে হচ্ছে কোথা থেকে?
ইংরেজরা আসে হচ্ছে তার পরবর্তীতে। আমরা চিত্র দিয়ে দেখি, স্লাইডে যদি নেই, যদিও নেই সমস্যা নেই, আমরা কি চিত্র দিয়ে কি দেখলেই অনেক বেশি মনে থাকবে। তো এই পর্তুগিজ আসে হচ্ছে পর্তুগাল থেকে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে আসে কি এই উপমহাদেশে প্রথম। তারপরে হচ্ছে কি এই পর হচ্ছে আমরা জানি এখানে হচ্ছে কি এইটুকু হচ্ছে ইংল্যান্ড, এইটুকু হচ্ছে কি ইংল্যান্ড, আর এটা হচ্ছে ডেনমার্ক। তারপরে এই দিক দিয়ে আসে কি উলন্দাজ, যাদেরকে আমরা বলি কি উলন্দাজ বা হচ্ছে ডাচ। এই উলন্দাজ ডাচ, এই ডেনমার্কের এই পাশে হচ্ছে কি নেদারল্যান্ড, এদেরকে বলি আমরা কি উলন্দাজ বা হচ্ছে কি ডাচ। তাহলে প্রথম আসলো কারা? পর্তুগিজ আসলো এখান থেকে। তারপরে উলন্দাজ বা ডাচ বলি আমরা হচ্ছে নেদারল্যান্ডের অধিবাসীদের, ওই হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের বলতাম কি উলন্দাজ। তারপরে আসে হচ্ছে ডেনমার্কের অধিবাসীদের বলা হতো কি ডেনমার্কের অধিবাসীদের বলা হতো কি ডেনমার্ক। তারা এই ভূখণ্ড থেকে এই উপমহাদেশে আসে। তারপরে হচ্ছে কি ইংরেজরা এই পথ ধরে এই ভূখণ্ডে আসে হচ্ছে কি। তারপর সর্বশেষ আমরা দুইটা মনে রাখবো, প্রথম এই ভূখণ্ডে আসে হচ্ছে কারা? প্রথম এই ভূখণ্ডে আসে হচ্ছে কি পর্তুগিজ এবং সর্বশেষ হচ্ছে কি ফরাসি। সর্বশেষ হচ্ছে কারা? ফরাসি। সর্বশেষ হচ্ছে কি ফরাসি। এখানে আমি আবার একটু আলাদা করে দেখেছি, যদিও একটু তাড়াতাড়ি যাচ্ছি আমরা, কারণ হচ্ছে কি অনেক রাত হয়ে গিয়েছে এবং সবাই কি এই ক্লাসটা শেষ করে আমরা কি এই ক্লাসটা শেষ করে কি যে যার কাজে যাব, ঠিক আছে, বলতে গেলে কি ঘুমিয়েও যাব অনেকে। তো কি বলতেছিলাম, প্রথমে আসে পর্তুগাল, তারপরে হচ্ছে কি ডাচ বা নেদারল্যান্ড, যাদেরকে বলা হয় উলন্দাজ। তারপরে ডেনমার্কের অধিবাসীদের বলা হয় ডেনমার্ক। তারপরে ইংরেজ, যারা হচ্ছে ব্রিটিশ, এবং সর্বশেষ আসে এখানে হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স থেকে আসে সর্বশেষ। দুইটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে পর্তুগিজ প্রথম, সর্বশেষ হচ্ছে কি ফরাসি। পর্তুগিজ প্রথম, সর্বশেষ হচ্ছে ফরাসিরা। আচ্ছা, 8টা থেকে আমাদের আগের যে শিডিউলটা ছিল এটা হচ্ছে নেট প্রবলেমের কারণে আমাদের কি ওই শিডিউলটা একটু দেরি করে শুরু করতে হয়েছে, আর টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ক্লাসটা 8টা থেকে শুরু করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। তো আমার প্রথমেই বলে নেওয়া উচিত ছিল, তো আন্তরিকভাবে দুঃখিত। প্রথম আমাদের ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু দেরি করে শুরু করতে হয়েছে, ঠিক আছে। যারা সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাই, ঠিক আছে। যিনি সায়েন্সের তিনি কি ক্লাসটা একটু উপভোগ করেন, ঠিক আছে। যিনি সায়েন্সের তিনি ক্লাসটা একটু উপভোগ করেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। প্রথমে আমরা কি পড়লাম, আমি একটু দ্রুত যাচ্ছি, আপনারা যদি না বুঝেন আবার প্রশ্ন করবেন, ঠিক আছে। ক্লাস শুরু হয়েছে 8:30-এর দিকে, ঠিক আছে। তৃষা শাহ তিনি কমেন্ট করেছেন ক্লাস কখন শুরু হয়েছে, 8:30-টার দিকে, ঠিক আছে। আচ্ছা, পরিচিত মুখ দেখতে পাচ্ছি, সবাই একটু ক্লাসটা গুরুত্ব দিয়ে করো, তোমাদের জন্য কি এই অংশটুকু অনেক গুরুত্বপূর্ণ। যারা কি আরইউ এবং কি গুচ্ছতে পরীক্ষা দিবে তাদের জন্য এই পার্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কি ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে করো। তাহলে প্রথমে কি বললাম, এই উপমহাদেশে প্রথম আসে কারা? পর্তুগিজ নাবিক, তারা প্রথম আসে পর্তুগাল থেকে। তারপরে হচ্ছে কি ডাচ, তারপরে কি ডেনমার্ক, তারপরে হচ্ছে কি ইংল্যান্ড, তারপরে হচ্ছে কি বললাম ফরাসি। তাহলে আমরা আসার এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এই ভূখণ্ডে শাসনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস উলট পালট করে ফেলি, একটা হচ্ছে কি ইংরেজ শাসন, আর একটা হচ্ছে কি কোম্পানির শাসন। এটা যেন আমরা উলট পালট না করি, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি কোম্পানি শাসন, যেটা শুরু হয় কি 1757 সালে, প্রথম কি 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে একদম 1858 সাল পর্যন্ত যে শাসনটা চলে, 1858 সাল পর্যন্ত, এইটাও ছিল কি কোম্পানি শাসন আমল। যেমন প্রথমে তারা কারা শাসন করতো? লর্ড ক্লাইভ। আমি ওইখান থেকেই পড়াবো, কারণ সিকোয়েন্সটা মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। সিকোয়েন্সটা মনে রেখে পড়লে তোমাদের জন্য কি অনেক সুবিধা হবে। দেখো, এই 1757 থেকে 1857 এই যে আমলটা ছিল, এটা ছিল কি কোম্পানি আমল। কি আমল? কোম্পানি আমল। লর্ড ক্লাইভ থেকে শুরু করে একদম কি লর্ড ক্লাইভ থেকে শুরু হয় এই কোম্পানি আমলটা, তারপর একদম কি কেনিং পর্যন্ত চলে এই শাসনটা, এই কোম্পানি আমলটা। তারপর কি হয়, সিপাহী বিদ্রোহ হওয়ার পর কি করে এই ভূখণ্ডের দায়িত্ব নিয়ে নেয় কারা? ইংরেজ রানী এবং তার যে প্রতিনিধি ভাইসরয়, এদেরকে প্রেরণ করে কি করা হয়, তখন শাসন করা হয়। আমরা ওইটুকু পড়বো, আগে একটু কোম্পানি শাসন আমলটা একটু কি পড়ে ফেলি, ঠিক আছে। তো 1757 সালে 23শে জুন পরে কি হয়, আমরা পরাজিত হই। এই কাহিনীগুলোকে আমরা খুব ভালো করে জানি। তারপরে ক্ষমতায় আসে কে? ক্ষমতায় মির্জাফরকে রেখে কি তারা দ্বৈত শাসন নীতি প্রবর্তন করে। তাহলে দ্বৈত শাসন নীতি প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ।
এদের ইতিহাস পড়তে গেলে ওরা কি কাজ করে এটা গুরুত্বপূর্ণ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন নীতি প্রবর্তন করে, প্রথম লর্ড। এই প্রশ্নটা কিন্তু আমাদের বারবার উলট পালট হয়, এটা আগে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের, এই প্রশ্নটা উত্তর ক্লিয়ার করে দিই। এদের 3টা পদবি ছিল, গভর্নর, গভর্নর জেনারেল, আরেকটা হচ্ছে কি ভাইসরয়। তো প্রথম গভর্নর, গভর্নর জেনারেল, এটা থেকে কিন্তু বারবার প্রশ্ন হয়। যেমন হচ্ছে আরেকটা প্রশ্ন কমন আমাদের, যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং শেষ মুখ্যমন্ত্রী। যেমন হচ্ছে কি অবিভক্ত বাংলার প্রথম কে, শেরে বাংলায় কে ফজলুল হক, তারপরে খাজা নাজিমউদ্দিন, এবং শেষ হচ্ছে কি হুসেন শহীদ সোহরাওয়ার্দী। এই প্রশ্নটা যেমন আসে অনেক পরীক্ষায়, তেমনি এখান থেকেও কি প্রথম গভর্নর, শেষ ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল, এইটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং এদের কি কাজ, যারা কি কাজ করে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাও আমরা জানবো, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, দেখো প্রথম পদবি হচ্ছে কি গভর্নর। প্রথম গভর্নর হচ্ছে কে লর্ড ক্লাইভ, প্রথম গভর্নরকে লর্ড ক্লাইভ। তাহলে প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর হচ্ছে কে লর্ড ওয়ারেন হেস্টিংস। আবার এই সময় কি করা হয়, শুধুমাত্র পদটা চেঞ্জ করে দিয়ে মানুষকে একই রাখা হয়। দেখো কিভাবে, শেষ গভর্নর হচ্ছে কে ওয়ারেন হেস্টিংস, এবং প্রথম গভর্নর জেনারেলও কি আবার একই ধারে তিনি, মানে পদবিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানুষটা কি একই আছে। আচ্ছা, পিডিএফটা রাখা হবে পরবর্তীতে, আমি তোমাদের গ্রুপে শেয়ার করার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? যে কমেন্ট করেছো পিডিএফটা কোথায় পাবো, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যে প্রথম হচ্ছে কি গভর্নর, গভর্নর প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। তখন পদবিটা চেঞ্জ হয়ে যায়, তখন পদবিটা চেঞ্জ হয় কি হয় গভর্নর জেনারেল, তখন মানুষটা শুধু কি একই থাকে, পদবিটা চেঞ্জ হয়। তাহলে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। আবার শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং, শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং। এবং তিনি ব্যক্তিটা স্থির থেকে তখন কি এই সিপাহী বিদ্রোহের পর কি হয়, পদবিটা চেঞ্জ করে রানী ওই দিক থেকে কি পাঠায়, একজন প্রতিনিধি পাঠায়, যার উপাধি, তার উপাধি থাকে কি ভাইসরয়, তার উপাধি কি থাকে ভাইসরয়। এই ভাইসরয় কি করে, তখন এই ভূখণ্ডটা পরিচালনা করেন রাজার প্রতিনিধি বা রানীর প্রতিনিধি। তাহলে প্রথম গভর্নর ছিল কে লর্ড ক্লাইভ, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, আবার শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং। এদের কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এরা কি কাজে অবদান রাখে এবং এই ভূখণ্ডে এরা কি ধরনের আইন পরিচালনা করে, ঠিক আছে? তো শেষ প্রথম ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল আমরা পেলাম লর্ড ক্যানিং, আবার সেই মানুষটাই কি একই থাকে এবং কি পদবিটা চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং এবং সর্বশেষ লর্ড মাউন্টব্যাটেন। আশা করি এখন কি আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আমাদের ক্লিয়ার হয়েছে। এবং যেটা আগে পড়িয়ে নিলাম, আমার কাজ হচ্ছে কি ওই পড়াটা বারবার রিভিশন দিয়ে দেওয়া এবং কি বারবার বলা, যেন তোমাদের ওই তথ্যটা অনেক বেশি মনে থাকে। তেমনি উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, প্রথম কি বললাম পর্তুগাল, তাদেরকে কি বলা হতো ফিরিঙ্গি বা হামার জলদস্যুও বলা হতো। তারপর হচ্ছে নেদারল্যান্ড, তার হচ্ছে কি উলন ডাচ বা ডাচ বলা হতো নেদারল্যান্ডের অধিবাসীদের। তারপর হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের ইংরেজ, ডেনমার্কদের বলা হতো কি ডিনেমার্ক, ফ্রান্সদের ফরাসি। এটা আমরা কি চিত্র দিয়ে তখন কি দেখে আসছি, ঠিক আছে? যতটুকু আমরা পড়লাম এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও তো, ক্লিয়ার হয়েছে কিনা যতটুকু আমরা পড়লাম। মানে আমি একটু দ্রুত যাচ্ছি, তোমরা কি ফার্স্টে শুরুতে বলেছো যে একটু দ্রুত করতে, ঠিক আছে? তো আমি কিন্তু দ্রুত যাচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? দ্রুত গেলেও যেন বুঝতে অসুবিধা নয়, এটা এনশিওর করতে হবে তোমাদের, ঠিক আছে? দ্রুত দ্রুত একটু কমেন্ট করে ফেলো সবাই যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যে পদবিগুলো গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয় এবং উপমহাদেশের আগমন, এগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত। আচ্ছা ক্লিয়ার। জিকে আন্তর্জাতিক থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এটাও বাদ দিলে হবে না। আর অ্যাডমিশন তো কেউ আন্তর্জাতিক বাদ দিয়ে পড়ে না, সবাইকে আন্তর্জাতিক সময় পড়ে, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করে এইটুকু শেষ করতেছি, ঠিক আছে? যেন এরপর থেকে আর ভুল না হয়। কি বললাম প্রথমে? প্রথম হচ্ছে গভর্নর, প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, এবং তিনি যে কাজটা করেন কাজগুলো আমি বলে দিচ্ছি একটু পর। লর্ড ক্লাইভ, তারপরে হচ্ছে
তারপর যিনি শেষ গভর্নর ছিলেন তার নাম হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস। আবার প্রথম গভর্নর জেনারেল একই ধারে ছিলেন, তিনি কি লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং, এবং প্রথম একই ধারে তিনি কি প্রথম ভাইসরয় ছিলেন কে লর্ড ক্যানিং, এবং শেষ হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। এদের আমরা যদি কাজগুলো একটু দেখে ফেলি, লর্ড ক্লাইভ কি করেছিলেন, দ্বৈত শাসন নীতি প্রবর্তন করেন, যেটার বিরূপ প্রভাব কি এই উপমহাদেশের এই ভূখণ্ডে পড়েছিল, ঠিক আছে। তারপর লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি কি পাঠশালা বন্দোবস্ত ব্যবস্থা করেন এবং রাজস্ব বোর্ড গঠন করে। তাহলে লর্ড ওয়ারেন হেস্টিংস কি করেন, রাজস্ব বোর্ড গঠন করেন, পাঠশালা বন্দোবস্ত করেন। তারপরে হচ্ছে কে লর্ড ক্যানিং টাকার যে মুদ্রাটা, মানে টাকার যে কাগজের মুদ্রা এবং পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড ক্যানিং, ঠিক আছে। এবং মাউন্টব্যাটেন ছিলেন কি সর্বশেষ ব্রিটিশ যখন এই দেশটা ভাগ হয় তখন ছিল কি তিনি ছিলেন কি ভাইসরয়, ঠিক আছে। আশা করি এইটা সবারই ক্লিয়ার। আচ্ছা, একজন বলেছে আরেকবার বলতে, আমি আরেকবার কিন্তু অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে, আরেকবার কিন্তু অলরেডি বলে ফেলেছি, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি যেন আর ভুল না হয়। প্রথম এই উপমহাদেশে আছে হচ্ছে কি কারা, ভাস্কো ডা গামা 1498 সালে প্রথম কি কালিকট বন্দরে এসে পর্তুগাল থেকে কি এই উপমহাদেশে আসার জলপথটা আবিষ্কার করেন, সুয়েজ খাল হওয়ার আগে সেটা। এখন তো কি সুয়েজ খাল দিয়ে সবাই কি গেটওয়ে অফ ইন্ডিয়া নাম দিয়েছে, কি সুয়েজ খালকে মিশরের ওই দিক দিয়ে আসে পর্তুগাল। তারপরে হচ্ছে নেদারল্যান্ড, এদের অধিবাসীদের কি বলা হয় এটাও আমাদের পরীক্ষা আছে, ওলন্দাজ বলা হয় হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের। তারপর ফিরিঙ্গি বা হামার জলদস্যু এদেরকে বলা হয় কি পর্তুগালদের, কারণ পর্তুগালের যারা অধিবাসী এই ভূখণ্ডে এসেছিল তারা কি অনেকটা সময় কি করেছিল এই জলদস্যুগিরি করেছিল, এবং কি তারা এই ভূখণ্ডের নারীদের কি ধরে অন্য ধর্মে দীক্ষিত করতো এবং বিয়ে করতো। তো এই কারণে এদেরকে কি দেখবে যে চট্টগ্রাম থেকে তারপরে আরো অনেক জায়গা থেকে এদেরকে বিতাড়িত করা, এদেরকে বলা হতো ফিরিঙ্গি এবং হামার জলদস্যু। তারপরে ইংরেজদের কি বলা হতো ইংরেজ বা হচ্ছে কি ব্রিটিশ। তারপরে ডেনমার্কদের অধিবাসীদের বলা হতো ডিনেমার। তারপরে ফ্রান্সের হচ্ছে কি ফরাসি, প্রথমটা মনে রাখবো পর্তুগাল, শেষটা কি ফরাসি। তারপরে এই গভর্নর এগুলো তো আমি বারবার বলে দিলাম, ঠিক আছে, এইগুলা যেন ভুল না হয়। এখন আমি একটু যে এই গভর্নরদের কাজগুলো যেগুলো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ করে এইটা আমি একটু জাস্ট 2 মিনিটে বলে ফেলবো। লর্ড ক্লাইভেরটা বলেছি, লর্ড ওয়ারেন হেস্টিংসেরটা বলেছি। তারপর হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করে কে লর্ড কর্নওয়ালিস। এই যে আমেরিকার যুদ্ধে যে সেনাপতি ছিল লর্ড কর্নওয়ালিস, ওই কর্নওয়ালিস ছিল কি এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস 1793 সালে। এখন এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে তো রিটেন আসবে না যে আমাদের লিখতে হবে, তারপরে বোঝার জন্য কি চিরস্থায়ী বন্দোবস্তটা হচ্ছে এরকম যে এই ব্যবস্থার ফলে জমিদারদের হাতে কি জমিটা, মানে এইটা হচ্ছে জমিদারদের জন্য দেওয়া জমি, কিন্তু তখন চিন্তা করলো যে কর্নওয়ালিস এতে তো কি উৎপাদন বাড়তেছে না এবং কি তার খাজনার পরিমাণটা বাড়তেছে না, জমিটা যদি কৃষক ইয়েদের দেওয়া হয়, জমিদারদের দিয়ে দেওয়া হয়, তারা এই জমিটার যত্ন করবে এবং জমির পাশে যদি কোনো পতিত জমি থাকে এইগুলো থেকেও কি তারা উৎপাদন করবে, কারণ বেশি উৎপাদন করতে পারলে তাদের কাছে বেশি থাকবে এবং কি খাজনাও তারা দিতে পারবে। এইরকম একটা পদ্ধতি উদ্ভাবন করে, সেটা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কে করে লর্ড কর্নওয়ালিস। তারপরে লর্ড ওয়েলেসলি তিনি কি করেন অধীনতামূলক মিত্রতা নীতি, তিনি একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি করেন। এটা কেমন, এই নীতিটা হচ্ছে এরকম যে এই ভূখণ্ডের যে রাজা বা জমিদার তিনি কি ইংরেজদের সাথে একটা সন্ধিমূলক চুক্তি করবে, যার ফলে কি এই ভূখণ্ডটা নিরাপত্তা দিবে কারা, ইংরেজরা নিরাপত্তা দিবে, তার বিনিময়ে কি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তাদের দিতে হবে এবং তারা যে সেনাবাহিনী গঠন করবে সেটার ভরণ পোষণের দায়িত্ব ওই জমিদারদের নিতে হবে, এবং আরও কি তারা যে বৈদেশিক কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে এটার জন্য ইংরেজদের অনুমতি নিতে হবে। এই যে নীতিটা এটাই ছিল কি অধীনতামূলক মিত্রতা নীতি। তারপর হচ্ছে কি লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি তিনি কি করেন, লর্ড ডালহৌসি কি করেন যে বিধবা বিবাহ আইনটা এটা কি প্রচলন করেন, এইগুলা কিন্তু পরীক্ষায় আসে ডিরেক্ট। লর্ড ডালহৌসি কি করেন, এই যে বিধবা বিবাহ আইনটা এটা কি কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কি এটা সফল হয়, এই সময় ছিলেন কে লর্ড ডালহৌসি, ঠিক আছে। এবং তিনিও একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। তিনি সত্য বিলোপ নীতি নামে কি একটা নীতি প্রবর্তন করেন, যে নীতিটার নাম কি সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতিটা আমি সংক্ষেপে একটু বলে দেই, যে এই নীতিটা হচ্ছে এরকম যে রাজা মানে নিঃসন্তান অবস্থায় কি থাকবে, মানে যে রাজ্যের রাজার কোনো সন্তান থাকবে না তিনি কি করতেন, মানে প্রথমে যদি তার কোনো সন্তান না হতো তিনি আরেকটা বিয়ে করতেন, যখন তারপরে সন্তান না হতো তিনি কি করতেন সন্তান দত্তক নিতেন। কিন্তু তিনি এমন একটা নিয়ম করে দেন যে কোনো রাজ্য যদি অপুত্রক অবস্থায় বা কি কোনো উত্তরাধিকার ছাড়া মারা যায় তিনি কি করতে পারবেন না, আর কোনো দত্তক নিতে পারবেন না, ওই রাজ্যটা কি ইংরেজদের অধীনে চলে যাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে কি সত্য বিলোপ নীতি, ঠিক আছে।
তো এটা করেন কে? ডালহৌসি। এবং তার সময় কি প্রথম রেলপথ চালু হয়? কার সময়ে? এই লর্ড ডালহৌসির সময় কি রেলপথ চালু হয়। ঠিক আছে। তারপর উইলিয়াম বেন্টিং, তিনি অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেন। তার মাঝে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে কি সতীদাহ প্রথা বিলোপ করেন। কে করেন সতীদাহ প্রথা বিলোপ? লর্ড উইলিয়াম বেন্টিং। আমি যে কাজগুলো বললাম একটু দ্রুত বললাম, সবার কি মুখস্থ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানাও, আমি কি যদি মুখস্থ না হয় আমি আবার বলবো, ঠিক আছে, আবার রিপিট করব, কিন্তু এই ক্লাসে মুখস্থ করতে হবে সবার। দ্রুত কমেন্ট করে জানাও মুখস্থ হয়েছে কিনা, আমি আবার বলবো না হলে। তারপরে আমরা যাব হচ্ছে কি এই ইংরেজ আমলে, যে আমলে কি ভাইসরয়রা শাসন করে। ঠিক আছে, দ্রুত। আচ্ছা, আরেকবার বলতেছি, কি বললাম? প্রথম হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কি করেন? দ্বৈত শাসন, মানে হচ্ছে কি দেওয়ানি ক্ষমতা একজনের হাতে আর শাসন ভারটা একজনের হাতে। দেওয়ানি মানে রাজস্ব ক্ষমতাটা একজনের, সেটা হচ্ছে কে করেন? লর্ড ক্লাইভ, দ্বৈত শাসন। তারপরে লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি কি করেন? পাঠশালা বন্দোবস্ত, মানে 5 বছরের জন্য জমিদারদের হাতে জমিটা ছেড়ে দেওয়া, এটা ছিল পাঠশালা বন্দোবস্ত। এবং রাজস্ব বোর্ড কে করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস, রাজস্ব বোর্ড। ঠিক আছে, লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস, তিনি কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত 1793। কত সালে? 1793 সালে কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত। তারপর হচ্ছে লর্ড ওয়েলেসলি, তিনি কি করেন? অধীনতামূলক মিত্রতা নীতি। কি করেন? অধীনতামূলক মিত্রতা নীতি। তারপর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি হচ্ছে অনেক সমাজ সংস্কারমূলক কাজ করেন। এবং এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে কি সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা বিলোপে ভূমিকা রাখেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর হচ্ছে কি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময় কি হয়? রেলপথ চালু হয়, টেলিগ্রাফ লাইন বসানো হয়। তারপরে হচ্ছে কি করেন? তিনি হচ্ছে সত্য বিলোপ নীতি, আমি কি বলেছি বারবার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি দুইবার, কিন্তু বারবার বলতেছি আমি, ঠিক আছে, একটা বারবার 2-3 বার করে বলতেছি যেন কি খুব সুন্দর করে মনে থাকে, ঠিক আছে। তারপরে ইংরেজ শাসনের বাকি যারা ছিল, যারা ইংরেজ আমলের শাসন ছিল, মানে হচ্ছে ভাইসরয়ের পরবর্তী যারা ছিল, এরা এইগুলো আমরা কি এখন পড়ব, ঠিক আছে। তো আমরা প্রথমে আসছি কি, প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এই তো হচ্ছে কি এনার নাম হচ্ছে কি লর্ড ক্যানিং। ইনি কি কি কাজ করে এটা আমরা কি স্লাইডে দেখব। উপমহাদেশে আমি কি আজকের লেকচারে প্রথম লেকচারের যে এইগুলো কি ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি কি বলে দিলাম, ঠিক আছে। ওইগুলা থেকে প্রশ্ন আসলেও তোমরা যেন পারো, ঠিক আছে। উপমহাদেশের কি কাগজের মুদ্রা প্রবর্তন করেন কে? এরপর আরেকবার বলতে হবে সব শাসনের কাজগুলো, ঠিক আছে। আমি এটা বলে তারপর সময় থাকলে আবার বলবো, সমস্যা নেই, ঠিক আছে, যাতে এই ক্লাসেই সবার মনে থাকে যায়। উপমহাদেশ প্রথম কাগজের মুদ্রা কে করেন? লর্ড ক্যানিং। তারপরে প্রথম বাজেট এবং খাজনা আইন প্রবর্তন করেন কে? লর্ড ক্যানিং। এই সালগুলো লাগবে না, ঠিক আছে। উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা, এটা কে করেন? এবং নীল কমিশন গঠন করেন কে? লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং কি কি কাজ করেন? লর্ড ক্যানিং হচ্ছে কি কাগজের মুদ্রা, বাজেট পেশ, পুলিশি ব্যবস্থা প্রণয়ন এবং কি নীল কমিশন গঠন করেন হচ্ছে কি লর্ড ক্যানিং। আগে আমরা যে শাসকগুলোর শাসন পড়লাম ওরা ছিল কি জেনারেল আর হচ্ছে কি গভর্নর জেনারেল। এখন আমরা কি ভাইসরয়, প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। এখান থেকে আমরা শুরু করলাম। তখন পড়লাম আমরা কি 1757 থেকে 1858 পর্যন্ত। এখন পড়বো আমরা কি 1858 থেকে একদম 1947 1952 পর্যন্ত। ইতিহাস এমন ভাবে পড়বো আমরা যেন সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারি এবং আমাদের কি খুব সুন্দর করে মনে থাকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি লর্ড ক্যানিং এর পর আমরা পড়বো হচ্ছে কি লর্ড মেয়ো। লর্ড মেয়র সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, এটা সালটা গুরুত্বপূর্ণ। উপমহাদেশের প্রথম কি আদমশুমারি, এই যে 10 বছর পর পর যে আদমশুমারিটা হয়, এই আদমশুমারি প্রথম কার সময় হয়? লর্ড মেয়র আমলে হয়। তারপরে হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটনের সময় কি অস্ত্র আইন প্রণয়ন করেন এবং রানী ভিক্টোরিয়াকে তিনি কাইজারি হিন্দ উপাধি দেন। এই দুইটা তথ্যই কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লর্ড লিটন তিনি কি করেন? কাইজারি হিন্দ উপাধি দেন। তিনি কি একজন কবিও ছিলেন, ঠিক আছে, তিনি একজন কবিও ছিলেন। তো কি বললাম, লর্ড মেয়ো উপমহাদেশে আদমশুমারি প্রবর্তন করেন 1872 সালে এবং লর্ড লিটন কি করেন? আর্মস অ্যাক্ট প্রণয়ন করেন এবং লর্ড লিটন কাইজারি হিন্দ উপাধি দেন কাকে? রানী ভিক্টোরিয়াকে। ওকে, তারপর হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন কি হান্টার কমিশনের আমরা নাম শুনে থাকবো, শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন। তারপরে হচ্ছে কি
আরেকটা হচ্ছে কি ইলবার্ট বিল। এই বিলটা অনেক গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিলটা হচ্ছে এরকম যে এই বিলটা পাশ করার আগে কোনো ইংরেজ বা ব্রিটিশ নাগরিক যদি কোনো অপরাধ করতো, সেটা যে কোনো ধরনের ফৌজদারি মামলা হলেও কি হতো, এই ফৌজদারি মামলা হলেও সেটার কি বিচার কোনো ব্রিটিশ ছাড়া এই ভূখণ্ডের কোনো নাগরিক, সেটা কি কোনো বিচারক সেটা করতে পারতো না। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে কি এই বিলটা পাশ করে যে ওই নাগরিকরা যদি অপরাধ করে, মানে ব্রিটিশরা যদি অপরাধ করে, এরা যেন কি সেটা বিচার করতে পারে। কিন্তু এই বিলটা কি পরবর্তীতে আর ইংল্যান্ডের যে সংসদটা আছে, পার্লামেন্টটা আছে, সেখানে আর কি আলোর মুখ দেখেনি। ঠিক আছে, এই বিলটার জন্য কি অনেক প্রশংসিত হয় কে, লর্ড রিপন। তারপরে লর্ড কার্জন, তিনি কি করেন 1905 সালে কি করেন বঙ্গভঙ্গ কার্যকর করেন। ঠিক আছে, কলকাতা ভারতের বৃহত্তম লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কে, লর্ড কার্জন। তারপর লর্ড হার্ডিংস, এই সালগুলো কি গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ রদ কত সালে ঘোষণা করা হয়, বঙ্গভঙ্গ রদ 1911 সালে। তখন কে ছিলেন, লর্ড হার্ডিংস, এবং তিনি দিল্লিতে রাজধানী স্থানান্তর এবং কার্যকর করেন কে, লর্ড হার্ডিংস। এবং সর্বশেষ লর্ড মাউন্টব্যাটেন, তিনি কি করেন, ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ করেন এবং ভারত পাকিস্তানের সৃষ্টি হয়। 14 আগস্ট কি হয়, 14 আগস্ট হচ্ছে কি পাকিস্তান, 15 আগস্ট ভারত। এই দুইটা রাষ্ট্রের জন্ম হয় কিসের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দু এবং কি মুসলিম, এই দুইটা কি দ্বিজাতি মানে দুইটা জাতির তত্ত্বের ভিত্তিতে কি হয়। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, একটু কষ্ট করে প্রশ্নটা করে ফেলো যে কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত যতটুকু পড়লাম। তারপরে আমরা একটু প্রশ্ন সলভে যাব। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, যে মনে নাই যেটুকু পড়ালাম আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ক্লাসের পর যেন আর কোনো ঝামেলা না থাকে কারো। ঠিক আছে, একটু কমেন্ট করে বলো সবাই, কোনো ঝামেলা আছে কিনা, বা কোনোটা মনে আছে কি, মনে পড়তেছে না এখন, একটু আগে পড়ালাম তারপরও। দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে কি হিন্দু এবং মুসলিম এই দুইটা জাতির জন্য আলাদা কি একটা রাষ্ট্রের গঠনটাই হচ্ছে কি, গঠন করার প্রসেসটাই হচ্ছে কি দ্বিজাতি তত্ত্ব। এটা করে কে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার প্রেসক্রিপশনে হচ্ছে কি এরকম রাষ্ট্র সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। কারো কি কোনো ঝামেলা আছে কিনা, যতটুকু পড়লাম এর মাঝে কোনো প্রশ্ন আছে কিনা, এরপর আমরা কি প্রশ্ন সলভে যাব। একটু দ্রুত, যতটুকু পড়লাম এইটুকু আবার বলতে হবে কিনা। ঠিক আছে, এইটুকু জানালেই হবে। ঠিক আছে, মনে আছে কি মনে নেই এটা বলার দরকার নেই। যতটুকু পড়লাম এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এবং আবার বলতে হবে কিনা। আবার বলতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের পারতে হবে। ঠিক আছে, প্রথম থেকে আবার কি বলতে সমস্যা নেই। দ্রুত একটু কমেন্ট করে দাও, দ্রুত। একটু দ্রুত কমেন্ট করতে হবে, একটু দ্রুত। যতটুকু পড়ালাম এইটুকুর মাঝে কোনো প্রশ্ন এবং কি, আচ্ছা মোহামেডান লিটারেরি সোসাইটি এই পর্যন্ত আসবো। ঠিক আছে, আসবো। তো আবার আমি প্রথম থেকে বলতেছি। ঠিক আছে, এই উপমহাদেশে প্রথম আগমন ঘটে পর্তুগিজদের। তারপরে হচ্ছে কি পর্তুগিজদের প্রথমে হচ্ছে কি এই ভূখণ্ডে আগমন ঘটে। কোথায় থেকে আমি চিত্র এঁকে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কি নোটেও রেখেছি। ঠিক আছে, রাব্বি এটা প্রবলেম করতেছে। তো যেটা বলতেছিলাম আমি, যে এই ভূখণ্ডে প্রথম আসে হচ্ছে কি পর্তুগাল থেকে পর্তুগিজরা, তারপরে ওলন্দাজ যাদেরকে বলা হয় কি ডাচ বা নেদারল্যান্ডের অধিবাসী, এরা হচ্ছে কি ওলন্দাজ। তারপরে হচ্ছে ডেনমার্কের অধিবাসী, এরা হচ্ছে ডিনেমার্ক। তারপরে আসে হচ্ছে কি ইংরেজরা বা হচ্ছে কি ব্রিটিশরা। সর্বশেষ আসে হচ্ছে ফরাসিরা। এখন এইখানে যারা শাসন করে, এদের মাঝে উল্লেখযোগ্য শাসক যারা ছিল, এদের কাজগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আমরা কি পড়বো। ঠিক আছে, এইগুলো আমরা এখন পড়বো। তো প্রথমে বলেছিলাম প্রথমে বলেছিলাম কি দ্বৈত শাসন। লর্ড ক্লাইভ হচ্ছে কি
দ্বৈত শাসনে কি করেন? প্রবর্তন করেন। তারপরে লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি কি করেন? পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এবং কি করেন? রাজস্ব বোর্ড গঠন করেন। তারপরে হচ্ছে লর্ড ওয়েলেসলি তিনি কি করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। তারপর হচ্ছে লর্ড কর্নওয়ালিস তিনি কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তারপর হচ্ছে লর্ড ডালহৌসি তিনি কি কাজ করেন? তিনি হচ্ছে সত্য বিলোপ নীতি, রেলপথ তৈরি করেন এবং তিনি হচ্ছে কি বিধবা বিবাহ আইনটা কি প্রণয়ন করেন। তারপর লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কি করেন? তিনি হচ্ছে যে সতীদাহ প্রথাটা ছিল এটা বিলোপ করেন রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। আর বিধবা বিবাহটা করেন হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। তারপরে পড়লাম আমরা কি কজনেরটা পড়লাম? লর্ড ক্যানিং তিনি কাগজের মুদ্রা প্রবর্তন করেন এবং তিনি কি করেন? বাজেট পেশ করেন, পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। এই কাজগুলো কে করেন? লর্ড ক্যানিং। তারপর হচ্ছে লর্ড মেও তার সময় হচ্ছে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 1872 সালে। তারপর হচ্ছে লর্ড লিটন তিনি দুইটা কাজ করেন, অস্ত্র আইন এবং রানী ভিক্টোরিয়াকে কাইজার হিন্দ উপাধি দেন। তারপর হচ্ছে লর্ড রিপন তিনি যে জন্য বিখ্যাত হয়েছেন সেটা হচ্ছে কি ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা আমি কি তখন বলেছিলাম। তারপর হচ্ছে লর্ড কার্জন তার সময় কি বঙ্গভঙ্গ হয়। তার সময় কি হয়? বঙ্গভঙ্গ হয়। এবং বঙ্গভঙ্গ রদ হয় কার সময়? লর্ড হার্ডিন্সের সময়। কত সালে? 1911 সালে। এবং সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। আশা করি এখন সবার কি সুন্দর করে মনে আছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাইরাল রাব্বি ভাইকে দেখে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে, রাব্বি ভাই সবসময় ভাইরাল, ওনাকে দেখা যাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তিনি ক্যামেরার পেছনে থাকতেই পছন্দ করেন, কখনো সামনে আসেন না। আজকে টেকনিক্যাল সমস্যার কারণে আসার সুযোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রশ্নগুলো আমরা সলভ করে পরবর্তীতে যাব হচ্ছে কি আমরা যে প্রশ্নটা করেছি লিটারারি এই যে মানুষদের অবদানগুলো মোহামেডান লিটারারি সোসাইটি বাকিগুলোতে যাব। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু দ্রুত উত্তর করে ফেলি। তো একের উত্তর কি হবে? ভারতের সর্বপ্রথম কার সময় রেলপথ এবং টেলিগ্রাফ স্থাপিত হয়? ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কে কে কমেন্ট করেছে যে ক্লিয়ার? আয়েশা শ্রাবণী, তারপর আনিকা, আলামিন, তারপর হচ্ছে শ্রাবণী, সবার ক্লিয়ার হয়েছে। ওকে ঠিক আছে, এইটার উত্তর দ্রুত। একের উত্তর কি হবে? ভারতের সর্বপ্রথম কার সময় রেলপথ লাইন স্থাপিত হয়? এটা একটু দ্রুত উত্তর করে দিতে হবে, দ্রুত। একের উত্তর কি হবে? ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি। একের উত্তর কি হবে? হ্যাঁ, একের উত্তর হবে লর্ড ডালহৌসি। যারা ডালহৌসি উত্তর করেছে তাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে এসেছিল? প্রথম ইংরেজ দূত কে? ক্যাপ্টেন হকিং, স্যার টমাস রো, উইলিয়াম ক্যারি। তারপর হচ্ছে এডওয়ার্ডস। এটার উত্তর কি হবে? অনেকেই উত্তর করেছে শিহাব, অন্নপূর্ণা গুহ, ফাতেমাতুজ জোহরা, তারপরে আয়ান্স, তারপরে কি মুক্তা। সবার উত্তর সঠিক হয়েছে। যারা ডি উত্তর করেছে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, যারা ডি উত্তর করেছে তাদের সবার উত্তর কি সঠিক হয়েছে। দুইয়ের উত্তর কি হবে? সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কি হবে? উত্তর 2। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কি ক্যাপ্টেন হকিংস। এটার উত্তর হচ্ছে ক্যাপ্টেন হকিংস। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন, লর্ড ক্লাইভ। দ্রুত দ্রুত উত্তর করে দাও। ওইটার উত্তর যারা কি ক্যাপ্টেন হকিংস করেছে সবার উত্তর সঠিক হয়েছে। আর এটার উত্তর হচ্ছিল কি লর্ড ডালহৌসি। এইটার উত্তর করে দাও সবাই। সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। দ্রুত, এটার উত্তর কি হবে?
সত্য বিলোপ নীতি আমি বারবার কিন্তু বলেছি, তিনি একই সাথে সত্য বিলোপ নীতি, রেল লাইন, তারপর হচ্ছে কি আরেকটা কি করেন, বিধবা বিবাহ আইন। একটু হিন্ট দিয়ে দিলাম সবাইকে, সত্য বিলোপ নীতি, তারপর হচ্ছে রেল লাইন, তারপর হচ্ছে বিধবা বিবাহ আইন, এই কাজগুলো তিনি একাই করেন। ঠিক আছে, কে? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন, লর্ড ক্লাইভ, কে করেন? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কি সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, এটার উত্তর হচ্ছে কি লর্ড ডালহৌসি। তারপর এই যে ব্যক্তিগুলো ছিল যারা কি ইংরেজ শাসন আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভূখণ্ডের মানুষদের জন্য। ঠিক আছে, তেমন ব্যক্তিত্ব হচ্ছে কি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি কি করেন, হিন্দু প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা করেন এবং এই ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করেন কত সালে, এই সালটাও গুরুত্বপূর্ণ। এবং কত সালে সতীদাহ প্রথা বিলোপে ভূমিকা রাখেন, 1829 সালে, এটাও কি খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন। কি ছিলেন তিনি? মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন। কে ছিলেন? মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন। কে ছিলেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কি ছিলেন? মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে রাজা রামমোহন রায় কি করেন, মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক ছিলেন এবং 1829 সালে কি করেন তিনি, 1829 সালে এই যে সতীদাহ প্রথা বিলোপে এটাই ভূমিকা রাখেন এবং এই সময় আইনটা কার্যকর করেন এবং 1828 সালে তিনি কি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কি করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কে করেন? রাজা রামমোহন রায়। এবং তিনি কি হিন্দু প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে রাজা রামমোহন রায়ের অবদান যদি পরীক্ষায় আসে এবং কি এই অবদানগুলো অপশনে থাকলে আমরা কি এইগুলো থেকে একটা মার্ক করব। ঠিক আছে, তাহলে যেখানে ছিলাম তারপর হচ্ছে কি লাগবে না, তারপর হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? না সমস্যা নেই, থাক এভাবে। তো করে ফেলো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? লাগবে না। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে কি করেন তিনি? এই যে বিধবা বিবাহ আইনটা আগে ছিল কি এরকম আইন ছিল না যে বিধবাদের কেউ কি বিবাহ করতো না, তিনি প্রথম কি করেন এই বিধবা বিবাহ আইনটা প্রচলন করেন। ঠিক আছে, তাহলে দুইজন ব্যক্তির অবদান আমরা পড়লাম। কার কার? একজন হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকজন হচ্ছে কি রাজা রামমোহন রায়। তারপরে হাজী মোহাম্মদ মহসিন, তারে কি আমরা দানশীলতার জন্যই পরিচিত, মানে দানশীলতার জন্য তারে কি চিনি আমরা। তারপর তিনি আরেকটা কাজ করেন, ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। কি করেন? ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। বোর্ডের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সবাই ক্লাসেই থাকো, সমস্যা নেই, ফিক্সড করে ফেলবো আমরা খুব অল্প সময়ের ভিতরেই। ঠিক আছে, খুব অল্প সময়ের ভিতরেই ফিক্সড করে ফেলবো। তারপর হচ্ছে কি নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী এবং সৈয়দ আহমেদ খান, এই ব্যক্তিগুলো কি বাকি যাদের দেখলাম তারা সবাই কি হিন্দুদের অধিকার রক্ষায় কাজ করেছিল। যেমন হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা বেশিরভাগ সময় কি হিন্দুদের স্বার্থ রক্ষায় কাজ করে। তখন মুসলিমরা চিন্তা করলো যে মুসলিমরা সবসময় কি তখন তারা কি অবহেলিত রয়ে যাচ্ছে এবং তাদের শিক্ষা অবদানের জন্য, কারণ প্রথম ব্যারিয়ার ছিল কি, প্রথম ব্যারিয়ারে ছিল তাদের হচ্ছে কি যে ভাষা, মানে মুসলিমরা তখন ইংরেজি ভাষায় কথা বলতে চাইতো না এবং ইংরেজি ভাষাটা মনে করতো একটা কুফরির শামিল। তো এর জন্য এদেরকে স্বাভাবিক অবস্থায় আনতো কারা? এই নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী এবং সৈয়দ আহমেদ খান। এরা কি করতো যে ইংরেজদের প্রিয়পাত্র কিভাবে হয়ে এবং ইংরেজদের কি করা যায়, ইংরেজদের কাছাকাছি যে এবং তাদের ভাষাটা শিখে কিভাবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা যায় এইটার চিন্তা করেন তারা। এবং তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেমন হচ্ছে কি 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? নবাব আব্দুল লতিফ। কে করেন? নবাব আব্দুল লতিফ। তারপর সৈয়দ আমির আলী, তার একটা বিখ্যাত বই আছে দ্য স্পিরিট অফ ইসলাম। দ্য স্পিরিট অফ ইসলাম বইটা কার? দ্য স্পিরিট অফ ইসলাম বইটা কার? সৈয়দ আমির আলী। তারপর তিনি একটা
প্রতিষ্ঠা করেন হচ্ছে কি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? এই দুইটাই পরীক্ষায় আসে, একটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি আর একটা হচ্ছে কি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তারপর সৈয়দ আহমদ খান, তারটাই যেটা বলতেছিলাম এতক্ষণ যে কথাগুলো বললো, অনগ্রসর মুসলমানদের কি ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং কি ইংরেজি শিক্ষার জন্য কি কি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এবং আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন কে? আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, সৈয়দ আহমেদ খান। তাহলে যে ব্যক্তিগুলোর কথা বললাম, নওয়াব আব্দুল লতিফ, মোহামেডান লিটারারি সোসাইটি, সৈয়দ আমির আলী বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, তারপরে হচ্ছে কি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। কার এটা? এটা হচ্ছে কি সৈয়দ আমির আলী। তারপরে হচ্ছে কি সৈয়দ আহমেদ খান, তিনি কি করেন? অনগ্রসর মুসলমানদের ইংরেজদের কাছাকাছি আনার জন্য এবং ইংরেজি ভাষা শিক্ষার প্রতি কি উদ্বুদ্ধ করেন, যাতে কি তাদের স্বার্থ সংরক্ষণ করা যায়, এবং এটার জন্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এবং আলিগড় আন্দোলনের প্রবক্তা। ঠিক আছে, তারপর আসি হচ্ছে কি শেরে বাংলা একে ফজলুল হক। তাকে নিয়ে কি প্রথমেই কথা বলেছিলাম যে তিনি হচ্ছে কি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। এবং শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে কি হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং দ্বিতীয় ছিলেন খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, তিনি কি করেন? 1937 সালে কি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তার একটা বিখ্যাত কাজ ছিল, সেটা কি লাহোর প্রস্তাবের উত্থাপন করেন। তিনি কি লাহোর প্রস্তাবের উত্থাপন করেন এবং কি 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করেন। কে করেন এই কাজগুলো? শেরে বাংলা একে ফজলুল হক। তার উল্লেখযোগ্য কাজগুলো কি কি বললাম? তিনি কি করেন? কৃষক প্রজা পার্টি গঠন করেন, 1940 সালে কি লাহোর প্রস্তাব উত্থাপন করেন এবং 1950 সালে কি জমিদারি প্রথার উচ্ছেদ করেন। এগুলো হচ্ছে কার কাজ? এই কাজগুলো হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের। এই প্রশ্নগুলো একটু উত্তর করে দাও দ্রুত। ইতিহাস যার মাথার উপর দিয়ে যায় তার কি 1 2 3 4 5 পরে 6 পরে 7 এগুলো মাথার উপর দিয়ে যায়? যায় না। ইতিহাসটা এমন ভাবে পড়তে হবে, এরকম সিকোয়েন্স অনুযায়ী, একদম সেই মৌর্য আমল থেকে মৌর্য, পাল, গুপ্ত, সেন, এইভাবে যে সিরিয়াল হয় সিকোয়েন্স অনুযায়ী আসে। তারপরে কি মুসলমানদের আগমন, তারাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, দিল্লি সালতানাত, তারপরে মুঘল আমল, তারপরে হচ্ছে কি ইংরেজ শাসন আমল, এই যে সিকোয়েন্সটা, তারপরে ইংরেজদের শাসন আমলের পর কি ভারত বিভাগ, তারপরে পাকিস্তান আমল, তারপরে ভাষা আন্দোলন, তারপরে এই যে লাস্ট কি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, একদম এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যদি আসা যায় তাহলে ইতিহাসটা অনেক সহজ। আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস। ঠিক আছে, তো কেউ যদি ইতিহাস নিয়ে কিছু বলে আমার কষ্ট লাগে। তো এই হচ্ছে কি বললাম, ইতিহাসটা কিভাবে পড়তে? এইভাবে। ঠিক আছে, ইতিহাসটা এইভাবে পড়তে। তো এই প্রশ্নগুলো একটু দ্রুত উত্তর করে ফেলি। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু দ্রুত উত্তর করে ফেলি। এটার উত্তর কি হবে? বাংলাদেশের কি নীল বিদ্রোহ, বাংলাদেশের নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে এবং বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এই বক্সারের যুদ্ধ নিয়ে আমি একটু কি 1 মিনিট বলবো। একের উত্তর একটু দ্রুত। একের উত্তর কি হবে? একটু দ্রুত কমেন্ট করতে হবে। একের উত্তর কি হবে? দ্রুত। হ্যাঁ, একের উত্তর হবে কি ডি। 1862 সালে কি নীল বিদ্রোহের অবসান ঘটে। তারপরে বক্সারের যুদ্ধ কত সালে হয়? এই বক্সারের যুদ্ধটা ছিল কি ইংরেজদের হাত থেকে এই বাংলার বা এই ভূখণ্ডের স্বাধীনতা উদ্ধারের শেষ প্রচেষ্টা। মানে পলাশীর যুদ্ধতে আমরা পরাজিত হই, তারপর মীর কাসিম কি শেষ স্বাধীনতার যে সূর্যটুকু অস্তমিত যাওয়ার বাকি ছিল সেটুকু কি সূর্যটা অস্তমিত যায় এই বক্সারের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে। বক্সারের যুদ্ধটা কত সালে হয়? 1777, 1764, 1757। কোনটা হবে উত্তর? 2। 2 এর উত্তর কি হবে? 2 এর উত্তরটা কি হবে? দ্রুত কমেন্ট করে দাও, দ্রুত। দুয়ের উত্তরটা দ্রুত কমেন্ট করে দাও। 2। হ্যাঁ, 2 এর উত্তর হচ্ছে কি 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। বক্সার নামক স্থানে লর্ড ক্লাইভ আর হচ্ছে কি মীর কাসিম এবং কি যে মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর, তাদের দলের সাথে কি এই যুদ্ধটা সংগঠিত হয়। তারপর মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? যারা উত্তর করেছে সাবিত নাইম, ফারজানা আক্তার, আর্নিকা, উম্মে কুলসুম, আয়েশা শ্রাবণী, তারপরে তাহমিনা একটা, সবার উত্তরই সঠিক হয়েছে। ঠিক আছে, তো মোহামেডান লিটারেরি সোসাইটি কে গঠন করেন? নওয়াব আব্দুল লতিফ, নওয়াব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, তারপরে কি স্যার সৈয়দ আহমদ খান। কি উত্তর হবে এটার? মোহামেডান লিটারেরি সোসাইটি। তিনের উত্তর কি হবে? তিনের উত্তরটা একটু দ্রুত কমেন্ট করি, অনেকে কমেন্ট করেছে। কি হবে উত্তর? তিনের উত্তর হ্যাঁ, তিনের উত্তর হচ্ছে কি নওয়াব আব্দুল লতিফ। তিনি কি মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবং তারপর যে গুরুত্বপূর্ণ, এই ভূখণ্ডে প্রথম রাজনৈতিক দল ছিল কি? প্রথম রাজনৈতিক দল ছিল কি? কংগ্রেস। কংগ্রেসটা শুধু ছিল কি হিন্দুদের স্বার্থ রক্ষায়, আমরা যেটা বলতাম। তার পরবর্তীতে কি মুসলমানদের স্বার্থ রক্ষায় কি নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ। কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 28 ডিসেম্বর 1885 সালে। এবং এই সময় কে ছিল? কার প্রতিষ্ঠাতা? কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কি সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি হচ্ছেন কি এই দলটার প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত 28 অক্টোবর 1885 সালে। এবং কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিল কি সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম। তারপরে বঙ্গভঙ্গ কার সময় হয়? লর্ড কার্জনের সময়। তো এই বঙ্গভঙ্গ কিন্তু মুসলিমরা চাইলেও, কারণ মুসলিমদের স্বার্থ জড়িত ছিল, কারণ এই ঢাকাকে আরেকটা কি রাজধানী করে একটা প্রদেশ তৈরি করা, এতে কি মুসলিমরা সুযোগ সুবিধা পেত, আরো কি ভার্সিটি হতো এবং কি এবং উন্নত হতো। কিন্তু এটার বিরোধিতা করে হচ্ছে কারা? পশ্চিমবঙ্গের যে হিন্দু জনগোষ্ঠী ছিল তারা বিরোধিতা করে। এটার অনুরোধে কি কি করে? রাখি বন্ধন অনুষ্ঠান কিসের জন্য রবীন্দ্রনাথ চালু করে? কিসের জন্য? এই বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ। এবং বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন হচ্ছে কি লর্ড হার্ডিংস। ঠিক আছে, বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। এবং বঙ্গভঙ্গ হয় কার সময়? লর্ড কার্জনের সময়। তারপর আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এইটার প্রেক্ষিতে কি সৃষ্টি হয়। ঠিক আছে, এটার প্রেক্ষিতে কি এটা সৃষ্টি হয়। ঠিক আছে, এবং বঙ্গভঙ্গের বিরোধিতাকারী পত্রিকা হচ্ছে নবযুগ, যুগান্তর আর হচ্ছে কি সন্ধ্যা পত্রিকা। ঠিক আছে, এবং বঙ্গভঙ্গ রদ কে করে, এটা যদি প্রশ্ন আসে সেটা হবে কি রাজা পঞ্চম জর্জ, কারণ তিনি তখন কি রাজা ছিলেন এবং তখন ভাইসরয় ছিলেন কে? লর্ড হার্ডিংস। ঠিক আছে, লর্ড হার্ডিংস তিনি ইমপ্লিমেন্টেশন করেন এবং বাতিল করেন কে? রাজা পঞ্চম জর্জ। এটা 1911 সালে। তারপর হচ্ছে কি মুসলিম লীগ। কংগ্রেসটা ছিল কি হিন্দুদের আধিপত্য ছিল, হিন্দু ধর্মাবলম্বীদের আধিপত্য ছিল। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল কি নিখিল ভারত মুসলিম লীগ। এবং মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে নওয়াব সলিমুল্লাহ। এই যে ছবিটা, এই ছবিটা আমরা কি এই ঢাকার যে আহসান মঞ্জিল আছে এইখানে গেলে দেখতে পাবো। ঠিক আছে, এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1906 সালে কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকায়। তারপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা হচ্ছে কি এই হত্যাকাণ্ডটা হয় হচ্ছে কি একটা আইন করে রাওলাট আইন, যেটার ফলে কি এটার বিরোধিতা করতে যায় মানুষজন, তাদেরকে কি এই জায়গাটা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জায়গাটা হচ্ছে কি পাঞ্জাবের অমৃতসরে, যেখানে শিখদের কি স্থান, পবিত্র স্থান। ঠিক আছে, এই হত্যাকাণ্ড কার নির্দেশে? জেনারেল ডায়ারের নির্দেশে। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওই সময় গুলি চালিয়ে প্রায় অনেকজনকে কি হত্যা করা হয় এই রাওলাট আইনের ইসের জন্য। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, তো এইটার জন্য কি করা হয়? তিনি নাইট উপাধি ত্যাগ করেন। নাইট উপাধি ত্যাগ করেন কে? নাইট উপাধি ত্যাগ করেন হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা উপাধি কে ত্যাগ করেন? নাইট উপাধি ত্যাগ করেন কে? নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তারপর খিলাফত আন্দোলন। তারপর হচ্ছে কি খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনের সময়সীমা ছিল কি 1919 সালে, 1919 থেকে 1924। প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা ছিল, যারা এই ভূখণ্ডের মুসলিম ছিল বা সৈনিক ছিল, এদেরকে কি বলা হয় কি তোমাদের খিলাফত রক্ষা করা হবে তোমরা যদি কি এই ইংরেজদের
কাজ করো, ঠিক আছে। তারা কাজ করার পরবর্তীতে কি খিলাফত যে তুরস্ক থেকে সৃষ্টি, তারাই কি এই খিলাফতটা ভেঙে দেয়, ঠিক আছে। তারপরে এই খিলাফত আন্দোলনে সমাপ্তি ঘটে, ঠিক আছে। এই যে মুসলিমদের ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলনই ছিল কি খিলাফত আন্দোলন, এবং খিলাফতটা নেতা ছিল কে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ। তোমাদের একটা প্রশ্ন করি, মাওলানা আবুল কালাম আজাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে, যারা কমেন্ট, ঠিক আছে, যারা উত্তর করতে পারো একটু কমেন্টে উত্তরটা করো যে কি খিলাফত আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন কে মাওলানা আবুল কালাম আজাদ। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটার নাম কি, ঠিক আছে, একটু কমেন্ট করে বলো তো দেখি। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, এটা একটু কমেন্ট করে বলো। মাওলানা আবুল কালাম আজাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে, দেখি কে পারে। একটু দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আবার উইন্স অফ ফায়ার ছিল কি আবুল কালাম আজাদের, আরেকটা বই ছিল কি মাওলানা আবুল কালাম আজাদের বই ছিল কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আর এপিজে আব্দুল কালামের বই ছিল কি উইন্স অফ ফায়ার, ঠিক আছে। ধন্যবাদ যে কমেন্টটা করেছো, প্রশ্নটা উত্তর দিয়েছো, ধন্যবাদ তাকে। তারপর অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনের জনক হচ্ছে কে মহাত্মা গান্ধী। তার প্রকৃত নাম হচ্ছে কি মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় তিনি কি আন্দোলন প্রতিষ্ঠা করেন, সত্যগ্রহ আন্দোলন, ঠিক আছে। সত্যগ্রহ আন্দোলন কে করেন, মহাত্মা গান্ধী, ঠিক আছে। অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয় কি মহাত্মা গান্ধী। এবং বিশ্ব অহিংসা দিবস কত তারিখ, 2 অক্টোবর। এটা কার জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন, ঠিক আছে। তারপরে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন হয়েছিল কাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে। বিদেশি পণ্য বর্জনের যে আন্দোলনটা ছিল, এই দ্রব্য বর্জনের আন্দোলনটাই ছিল কি স্বদেশী আন্দোলন, ঠিক আছে। স্বদেশী আন্দোলনের পর্যায় ছিল কয়টি, 4টি। এই আন্দোলনটা মূলত কি এই বঙ্গভঙ্গের পরে কি সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট যদি জিজ্ঞাসা করা হয়, সেটা হবে কি এই বঙ্গভঙ্গ রদ বা বঙ্গভঙ্গ হওয়ার পরিপ্রেক্ষিতে কি এটা, ঠিক আছে। তখন স্বদেশী আন্দোলন গড়ে ওঠে কত সালে, দেখুন ওই যে সালটাও দেওয়া আছে 1905 সালে, ঠিক আছে। এখানে কয়েকটা উক্তি আছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। রাখি বন্ধন এটা আমরা কি তখনই দেখেছিলাম। বাংলার মাটি বাংলার জল গানটিও রচনা করেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো এই তথ্যগুলো আমরা জানবো যে খিলাফত আন্দোলন বা স্বদেশী আন্দোলন কখন হয়েছিল এবং খিলাফত আন্দোলনের মূল ভিত্তিটা কি ছিল। তারপর এটা একটা কি চুক্তি, স্বরাজ দলের নেতা ছিলেন কে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। চিত্তরঞ্জন দাস এটা করেন কত সালে, বেঙ্গল প্যাক্টটা করেন কত সালে, স্বরাজ পার্টি গঠন করে 1923 সালে। এবং তারা কি এই সময়ে কি এই বেঙ্গল প্যাক্ট একটা চুক্তি এটা তারা স্বাক্ষর করেন। এই চিত্তরঞ্জন দাস এবং মুসলমানদের সাথে যে চুক্তি স্বাক্ষর করে তার নামে কি বেঙ্গল প্যাক্ট, ঠিক আছে। এটা কত সালে হয়, 1923 সালে। এই সালটা অনেক কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই সালটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন, ওই তো ইলামিত্রের পর, ইলামিত্র না তো যাদের নাম ইলামিত্র ছিল কি তেভাগা আন্দোলন, ঠিক আছে। ওই তেভাগা আন্দোলনটাই বলতে চাচ্ছিলাম। তেভাগা আন্দোলনের পর তারপরে হচ্ছে কি সশস্ত্র বিপ্লব যারা করেন, যেমন হচ্ছে কি ক্ষুদিরাম বসু, তারপরে মাস্টারদা সূর্য সেনেরাই কি সশস্ত্র বিপ্লব করে ইংরেজদের বিরুদ্ধে, ঠিক আছে। কত সালে, মাস্টারদা সূর্য সেন অস্ত্র লুণ্ঠন করেন হচ্ছে কি 18 এপ্রিল 1930 সালে। তারপর তাকে কি করা হয়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারপর ক্ষুদিরামও কি কিংসফোর্ডকে হত্যা করার জন্য কি বোমা নিক্ষেপ করেন, কিন্তু তিনি যদিও সফল হননি। তারা ছিল কি এই সশস্ত্র বিপ্লবের প্রথম। তারপর আরেকজন হচ্ছে কি প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি কি সায়ানাইড খেয়ে পরবর্তীতে কি আত্মহত্যা করেন। তাহলে সশস্ত্র বিপ্লবে কারা কারা অংশগ্রহণ করেন, মাস্টারদা সূর্য সেন, তারপরে ক্ষুদিরাম বসু এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। আর ইলামিত্র হচ্ছে কি তেভাগা আন্দোলনের নেত্রী, ইলামিত্র এবং হচ্ছে কি হাজী দানেশ, ঠিক আছে। ইলামিত্র এবং হাজী দানেশ ছিল কি তেভাগা আন্দোলনের নেতা নেত্রী। এখন এই প্রশ্নগুলো একটু দ্রুত উত্তর করে দাও তো তোমরা, এই প্রশ্নগুলো একটু দ্রুত উত্তর করে দাও, সবাই উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাইট উপাধি প্রত্যাখ্যান করেন এবং বেঙ্গল প্যাক্ট কি, সবার কমেন্ট প্রত্যাশা করছি, ঠিক আছে। সবাই একটু উত্তর করে দাও, কি হবে এটার উত্তর।
কি হবে এটার উত্তর সবাই? কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? এটার উত্তর কি হবে? 2। একের উত্তর কি হবে? 2 এর উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করে দাও, দ্রুত। হ্যাঁ, এটার উত্তর হবে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কি নাইট উপাধি ত্যাগ করেন। আর বেঙ্গল প্যাক্ট হচ্ছে কি একটি চুক্তি। বেঙ্গল প্যাক্ট হচ্ছে কি একটি চুক্তি, ঠিক আছে। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? আমি এটা একটু আগেই বলেছি। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন। কি হবে? দ্রুত উত্তর করে দাও, দ্রুত। হ্যাঁ, বেঙ্গল প্যাক্ট একটা চুক্তি, যারা এটা বলেছো, এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? যারা উত্তর করেছো দ্রুত উত্তর করে দাও। যারা উত্তর করা বাকি রয়েছে তারা একটু দ্রুত উত্তর করে দাও। আমি একটু আগে বলেছি 1905 সালে এই আন্দোলনটা হয়, ঠিক আছে। 1905 সাল থেকে শুরু হয়। এটা হবে কি স্বদেশী আন্দোলন। এটা হবে কি স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনটা হচ্ছে কি স্বদেশী আন্দোলন। তারপর ভারত বিভাগপূর্ণ রাজনীতিতে যে মানুষগুলোর অবদান ছিল এগুলো আমরা কি তখনই পড়ে ফেলেছি। এই রাওলাট আইন পাশ করে কত সালে? 1909 সালে। তারপরে হচ্ছে 1919 সালের কি ভারত শাসন আইন, মন্টেস্কু চেমসফোর্ড আইন। আর 1909 সালে যেটা ছিল সেটা কি মরলে মিন্টোর আইন, ঠিক আছে। মরলে মিন্টো তাদের আইন, ঠিক আছে। এই দুইটা নাম আমরা একটু জানবো, ঠিক আছে। তারপর প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 সালে। অবিভক্ত মানে কি এই উপমহাদেশ বিভক্ত হওয়ার আগে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1937, আর পরেরটা হয় কি 1946, ঠিক আছে। তারপর এই তো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। ফজলুল হকের দলের নাম ছিল কি কৃষক প্রজা পার্টি। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। এগুলো আমরা কি খুব সুন্দর করে পড়েছি। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর প্রথম নির্বাচন 1937, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল কি কলকাতা। এবং 43-এ একটা দুর্ভিক্ষ হয়, এটা কি 50-এর মনন্তর নামে অভিহিত করি। দুইটা মনন্তর, একটা হচ্ছিল কি 76-এর মনন্তর, ঠিক আছে। সেটা কত সালে হয়? 1176, এবং কি 1770 সালে ইংরেজি। এটা হয় কি 76-এর মনন্তর। তারপরে 50-এর মনন্তর হয় কি 1350, আর ওটা ইংরেজি সাল হচ্ছে কি 1943। কত সালে? 1943 সালে। এই তো 43-এর দুর্ভিক্ষ 1943 সালে। এবং এইটা নিয়ে শিল্পচর্চ জয়নুল আবেদিন একটা কি চিত্রকর্ম অঙ্কন করেন, সেটার নাম কি ম্যাডোনা 43। কি ম্যাডোনা 43। তারপর পাকিস্তান আমল আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে তো সবসময় প্রশ্ন হয়, পাকিস্তান আমল থেকেও কি প্রশ্ন হয়। আমরা এই যে পরীক্ষাগুলো দেখেছি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমি একটু দ্রুত যাব, ঠিক আছে। সবাই একটু দ্রুত দেখবে, ঠিক আছে। আমরা জানি এই 47 সালে কি আমরা দেশ বিভাগে পাকিস্তানের অংশে পড়ে আমরা পড়ি কি পূর্ব পাকিস্তানে, কিন্তু আমাদের জাতিগত কি ছিল, তাদের সাথে আমাদের কি ছিল অনেকটা জাতিগতভাবে কালচারাল দিক থেকে আমাদের কি অনেকটা বৈষম্য ছিল, বিরোধ ছিল, ঠিক আছে। যেটা প্রকট হয়ে ওঠে ভাষাকে কেন্দ্র করে। ওরা বলেছিল কি এই ভূখণ্ডের উর্দু হবে কি একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক আছে। তো এই তথ্যগুলো, এই ইতিহাসগুলো আমরা সকলেই জানি। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এইগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। সবাই একটু গুরুত্ব সহকারে কি আচ্ছা রাওলাট আইন হচ্ছে কি 1919 সালে, আর ওটা হচ্ছে কি 1909 সালে, যেটা ওটা হচ্ছে কি মরলে মিন্টোর আইন, ঠিক আছে। মরলে মিন্টো এটা আমরা বইয়ে পাবো, ঠিক আছে। মরলে মিন্টো আইন নামে অভিহিত করা হয়, সেটা 1909 সালে। যদি আসে যে মরলে মিন্টো আইনটা কত সালে হয়? 1909, ঠিক আছে। তো এই তো দ্বিতাদ্বিতত্বের ভিত্তিতে যখন দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয় তখন কি এই ভাষা নিয়ে প্রথম জটিলতা সৃষ্টি হয়। আবার এই ভাষাটা আমাদের কি অনেক কি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে, একত্রিত করে। তো তখন পাকিস্তানের প্রথম, এটা প্রশ্ন আসে পরীক্ষায়, পাকিস্তানের প্রথম মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধানমন্ত্রী হচ্ছে কি লিয়াকত আলী খান, খাজা নাজিমউদ্দিন, আর হচ্ছে কি পূর্ব বাংলার গভর্নর হচ্ছে কি ফ্রেডরিক চার্লস বোন, ঠিক আছে। তারপর এই প্রথম এই ভাষা নিয়ে প্রথম ঝামেলা হয়। প্রথম একটা কি তৌহিদ মজলিস নামক কি একটা সংগঠন গঠিত হয়, যেটা নেতৃত্ব দেয় হচ্ছে কি অধ্যাপক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম। কে?
অধ্যাপক আবুল কাশেম। তারপরে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটাও লিখেন কে? আবুল কাশেম, মুতাহার হোসেন এবং কি মনসুর আহমেদ। ঠিক আছে, তো এই ভাষাকে নিয়ে তারপর কি হয়, ভাষাকে নিয়ে কয়টা কমিটি হয়, একটা হচ্ছে সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটি, তারপরে হচ্ছে কি ভাষা সংগ্রাম কমিটি। এই কমিটিগুলোর সালগুলো জাস্ট আমরা কি একটু দেখব। ঠিক আছে, তো এই সময় কত পার্সেন্ট মানুষের মুখের ভাষা ছিল বাংলা? 56। উর্দু ছিল 3.27% মানুষের ভাষা ছিল কি বাংলা। ঠিক আছে, তো এই যে পাকিস্তান শাসক গোষ্ঠী কি ঘোষণা দিয়ে আসতেছিল কি উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে কি পাকিস্তানের, এইটার বিরুদ্ধে কি সবাই কি আন্দোলন, যেটা শেষ পর্যায়ে গিয়ে কি ভাষা আন্দোলনের একদম 52 সালে কি হয়, তারা 144 দ্বারা জারি করে, এটা ভঙ্গ করতে গিয়ে গুলিতে শহীদ হয় যে মানুষজন, সেটা আমরা কি দেখব। ঠিক আছে, এই তো এখানে আমাদের কি প্রথম হিস্ট্রিগুলো দেওয়া আছে, জাস্ট আমরা একবার পড়ে নিব। ঠিক আছে, ভাষা আন্দোলনে পাকিস্তানের যে এখান থেকে প্রশ্ন মাস্ট হয়। ঠিক আছে, কে কি ছিল ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর এবং কি পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং কি খাজা নাজিমউদ্দিন, এরা ছিল কি 1948 সালে। তারপরে মালিক গুলাম মোহাম্মদ, খাজা নাজিমউদ্দিন, আরও ছিল কি নুরুল আমিন। এই নুরুল আমিনটা অনেকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, ভাষা আন্দোলনের সময় যারা কি ক্ষমতায় ছিল পাকিস্তানের, এখান থেকে কি প্রশ্ন হয় সব সময়। ঠিক আছে, এই উক্তিটা অনেক গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন, আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য কি আমরা বাঙালি। ঠিক আছে, এই উক্তিটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি কি বলেছিল? আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য কি আমরা বাঙালি। তারপর এই ভাষা আন্দোলনের সময় কি যারা দায়িত্ব পালন করে, এই যে 4টা লাইন, এটা অনেক গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের প্রথম, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম দেখো একটু উপন্যাস জহির রায়হানের কি আরেক ফাল্গুন, তারপর নাটক হচ্ছে কি কবর, কার? মুনির চৌধুরীর কবর। তারপর চলচ্চিত্র হচ্ছে কি জীবন থেকে নেয়া এবং লেট দেয়ার বি লাইট, এটা কার? জহির রায়হানের। তারপর প্রথম গল্প মৌন নয়, কার? শওকত উসমান, কার? শওকত উসমান। কবিতা কাটতে আসিনি ফাঁসির দাবে নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। এবং প্রথম গান সেটা হচ্ছে ভুলবো না ভুলবো না, এটা হচ্ছে কি প্রথম গান। আবার আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা যেন কি আমরা মনে না করি, ভুলবো না 21শে ফেব্রুয়ারি, এটা গীতিকার কে? গাজীউল হক। এই প্রথম এই লাইন থেকে কি সব সময় প্রশ্ন হয়। অ্যাডমিশনের শেষ পর্যায়ে এসে প্রচুর হতাশায় আছি, ডিপ্রেশনে আছি। ডিপ্রেশনের কিছু নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর নিজের চেষ্টাটা সর্বোচ্চ করো, যার রিজিকে যেখানে ছিল সেখানে অবশ্যই আসবে। ঠিক আছে, তো এইটা নিয়ে ডিপ্রেশনের কিছু নেই। এই সময়টা আমরা পার করে এসেছি, আশানুরূপ সাবজেক্ট পাবে না, আশানুরূপ ভার্সিটি পাবে না, কিন্তু জীবন তো থেমে থাকবে না। আর আল্লাহ তাআলা তোমাকে ভার্সিটিতে পড়ার জন্য যে প্রেরণ করেছে, বিষয়টা তো এমন নয়, তোমার জন্য তার কি আলাদা প্ল্যান থাকতে পারে। তো এইটা নিয়ে ডিপ্রেশনের কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ো বা তুমি যে ধর্মাবলম্বী হও সেই ধর্মের কি উপাসনা করো, ইনশাল্লাহ তোমার ডিপ্রেশন কেটে যাবে। ঠিক আছে, তারপর এই যে মহান ব্যক্তিরা কি এই ভাষা আন্দোলনের সাথে জড়িত, আমরা কি টাইম হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে কি ক্লাস শেষ করে দিব, তাই একটু তাড়াহুড়ো করতেছি। ঠিক আছে, সব তথ্য যেন আমরা পাই। ধীরেন্দ্রনাথ দত্ত কি প্রথম গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার প্রস্তাব এবং উত্থাপক। তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা হচ্ছে কি, চেহারা দেখলে মনে থাকবে, আবুল কাশেম। তারপর গুলাম মাহবুব, তিনি কি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কি ছিল? আহ্বায়ক। তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল মতিন। তোমরা কি এটা কি এই তথ্যগুলা দেখলেও কি মনে থাকবে। তারপর ভাষা আন্দোলনের আত্মদানকারী শহীদ রফিক, জব্বার, বরকত, আবু সালাম, শফিউর। ঠিক আছে, এইগুলা যেন আমরা কি মনে রাখি। প্রথম হচ্ছে কি রফিক উদ্দিন, দ্বিতীয় আব্দুল জব্বার। ঠিক আছে, তারা কোন বিশ্ববিদ্যালয় ছিল? একজন ছিল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। এইগুলা যেন আমরা কি দেখি। ঠিক আছে, তারপর প্রথম শহীদ মিনার এবং বর্তমান যে শহীদ মিনার হামিদুর রহমান স্থপতি, সেটার এই নকশাকারগুলো একটু দেখব। ঠিক আছে, এবং প্রথম যে শহীদ মিনার তৈরি হয় এটা কি শফিউরের পিতা উদ্বোধন করে এবং ওই দিন বার ছিল কি বৃহস্পতিবার। তারপরে ভাষা শহীদের স্মরণে মুদের গৌরব ভাস্কর্যটি কি বাংলা একাডেমি প্রাঙ্গণে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলায় বক্তৃতা দেন কে? আব্দুল কাশেম। কবর নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম কি মঞ্চস্থিত হয়। তারপরে শহীদ মিনার নিয়ে স্মৃতিস্তম্ভ কবিতাটি লেখেন কি আলাউদ্দিন আল আজাদ। এই তথ্যগুলো কি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর কোন সালে প্রথম, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি,
তোমরা এটার সাথে একটু কি মিলিয়ে নিবা। কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি পালিত হয়? এটা 2000 সালে প্রথম পালিত হয়। তারপর হচ্ছে কি ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, এটা হচ্ছে কে? আব্দুল গাফফার চৌধুরী না আব্দুল লতিফ? একটু দ্রুত উত্তর করে দাও, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করে দাও, এই প্রশ্নটার উত্তর করে দাও দ্রুত। আমরা এই প্রশ্নগুলো সলভ করে কি আজকের ক্লাস শেষ করব, ঠিক আছে? আমি যেগুলো মার্ক করে দিলাম আর এইটার পিডিএফটা তোমরা কি গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? এটার উত্তর কি হবে? 1 এর উত্তর সি, 2 এর উত্তর কি হবে? আরেকটা প্রশ্ন সলভ করে আমরা কি শেষ ক্লাস করব। ওর কমেন্টটা পড়ে আমার সত্যি একটু খারাপ লেগেছে, কারণ অ্যাডমিশনে সব থেকে বেশি কষ্ট দেয় হচ্ছে কি পাশের বন্ধু এবং কি চান্স পাওয়া গার্ডিয়ান। তারা কি আমাদের গার্ডিয়ান বা যাদের চান্স হবে না তাদের গার্ডিয়ানের সাথে কথা বলে, এটাতে কি বাবা মারা অনেক কি কষ্ট পায়। এই কাজটা সবার বিরত থাকা উচিত, ঠিক আছে? আমার অ্যাডমিশন জার্নিতেও কি আশানুরূপ যখন আমার ভালো সাবজেক্ট আসেনি তখন কিন্তু আমার এমন লাগতো, ঠিক আছে? তো এইটা বলেই সান্ত্বনা দিবা, আল্লাহ তাআলা কি সবার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যান করে রেখেছেন এবং সবাই কি ইনশাআল্লাহ ভালো করবে, ঠিক আছে? সবাইকে কি আল্লাহ তাআলা ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য, সবাইকে জাহাঙ্গীরনগর আসে এইগুলোতে পড়ার জন্য তৈরি করেনি। আরও ভালো ভালো কি প্ল্যান তার নিয়ে থাকতে পারে। সো ডিপ্রেশনে থাকার একদমই কোনো কারণ নেই, ঠিক আছে? যে ভাইয়াটা ডিপ্রেশনে আসো, যেভাবে বললাম এভাবে ওভারকাম করো, ঠিক আছে? এটা একটা লাইফের পার্ট, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কি আব্দুল লতিফ, ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়। তারপরে 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে? কত সালে পালিত হয়? এটা পালিত হয় কত সালে? 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে? 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে? দ্রুত একটু উত্তর করে দাও। আমরা তারপর এই পর্যন্তই ক্লাসটা রাখবো, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। আর যদি প্রশ্ন থাকে সেটা নিয়ে কি 2-1 মিনিট কথা বলে তারপরে আমরা ক্লাসটা শেষ করব। আশা করি যারা ইতিহাসের এই পার্টটুকু নিয়ে কি ঝামেলা ছিল, আজকের ক্লাসে কি তোমাদের এই পার্টটুকু নিয়ে সমস্যাটা কেটে গিয়েছে ইনশাল্লাহ। আমি মনে করি কেটে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটার উত্তর করে দাও। 3 এর উত্তর কি হবে? তিনের উত্তর কি হবে? আচ্ছা, 3 এর উত্তর হচ্ছে কি 1953 সালে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে এটা 53 সালে হবে, ঠিক আছে? 1953 সালে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আজকের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, একদম আমি কি ইংরেজ শাসনামলের আগে যে কোম্পানি শাসনামল এটাও আলোচনা করেছি, পাকিস্তান আমল এবং কি ওইটুকুই আলোচনায় অল্প সময় যতটুকু হয়েছে আমি চেষ্টা করেছি। বাকিটা তোমরা যতটা কি নিতে পেরেছো এটা হচ্ছে কি আমার সার্থকতা, আমি যে এতক্ষণ তোমাদের সামনে কি কথা বললাম, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো। আর ক্লাস থেকে তোমরা কতটা উপকৃত হয়েছো এটা থেকে তোমরা যদি উপকৃত হও সেটাই আমার সার্থকতা, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো, তোমার জন্য উপকৃত হলো কিনা একটু কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই আজকে কি ক্লাসটা রাখবো, ঠিক আছে? যদি প্রশ্ন থাকে একটু দ্রুত কমেন্ট করো যে কোনো প্রশ্ন থাকলে, নাহলে এই পর্যন্তই শেষ করব। হ্যাঁ, যারা 53 দিয়েছো আচ্ছা অসংখ্য ধন্যবাদ। যারা কি ক্লাসটা সম্পর্কে সুন্দর রিভিউ দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন বাসায় গিয়ে এই টপিকগুলো একবার দেখলে ইনশাল্লাহ এই টপিক থেকে প্রশ্ন আসলে আলহামদুলিল্লাহ তোমরা এবং ইনশাল্লাহ তোমরা কমন পাবে, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এবং সাবিত নাইম কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ ওর কমেন্টটাই তখন পড়ে ফেলেছিলাম, ঠিক আছে? ইনশাল্লাহ অনেক উপকৃত হবে সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কেউ ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই। যেটা বললাম এই কথাটা মেনে চলিও এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।